ঘুম ভাঙতেই মোমেন সাহেব খেয়াল করলেন তার পাশে তার পুত্রবধূ একটা বেডশিট গায়ে জড়িয়ে কাঁদছে। কি ব্যাপার বৌমা, তুমি আমার বিছানায় কেন? তাছাড়া এই অবস্থায় আমার সামনে বসে আছো, যাও কাপড় পরে নাও। পুত্রবধূ লামিয়া আরো জোরে কাঁদতে লাগলো। কি ব্যাপার, তুমি এভাবে কাঁদছো কেন? কিছুই তো বুঝতে পারছি না। লামিয়া বলল, কাল রাতে আমার সর্বনাশ করলেন, আর এখন এমন ভাব করছেন যেন কিছুই জানেন না। মোমিন খান উত্তেজিত হয়ে বিছানা থেকে নেমে পড়লেন। তুমি এসব কি বলছো? আমি কেন তোমার সর্বনাশ করতে যাব? কেন ভুলে গেছেন কাল রাতের কথা? দাঁড়ান তাহলে আপনাকে মনে করিয়ে দিই। অন্যান্য দিনের মতো রাতে মদ খেয়ে মাতাল হয়ে দরজায় কলিং বেল দিচ্ছে মোমিন খান। এমন সময় তার পুত্রবধূ দরজা খুলে বলল, বাবা আপনি আজকেও মদ খেয়ে এসেছেন? আপনাকে কতবার বলেছি আপনার বয়স হয়েছে, এভাবে মদ খাবেন না। মোমিন খান হাসতে হাসতে বলল, তোমার শাশুড়ি যখন মারা গেছে তখন থেকে আমি আমার মৃত্যুর দিনের অপেক্ষায় আছি। আত্মহত্যা পাপ, তাই মৃত্যুকে বরণ করে নিচ্ছি। আর আমার একাকিত্ব আমায় প্রতিনিয়ত ভীষণ আঘাত করছে। তিলে তিলে কষ্ট পাওয়ার চাইতে তাড়াতাড়ি মরে যাওয়া ভালো। তাই যথাসম্ভব চেষ্টা করছি আমার জীবন প্রদীপ নিভিয়ে ফেলার। কথাগুলো বলতে বলতে হেলে পড়ছিল বারবার মোমিন খান। লামিয়া বলল, আপনি নিজে হেঁটে ঘরে যেতে পারবেন মনে হচ্ছে না, আমি আপনাকে দিয়ে আসি, চলুন। তারপর লামিয়া কোন রকমে ধরে তার শ্বশুরকে ঘর পর্যন্ত নিয়ে গেল। বিছানায় শুয়ে দিয়ে বলল, আপনি রেস্ট করুন, আমি আসি। মোমিন খান তার হাত টান দিয়ে উঠে বসে বলল, প্রতিদিন রাতে একা একা ঘুমোতে ভালো লাগে না, আজকে তুমি আমার সাথে ঘুমো প্লিজ। লামিয়া হাত ছাড়িয়ে বলল, আপনি আমার শ্বশুর, তার মানে আমার বাবার মতো। আপনি আমাকে এসব কথা কিভাবে বলছেন? আপনার ছেলে জানতে পারলে কি হবে জানেন? তোমাকে আমি অনেক পছন্দ করি, তাছাড়া আমার ছেলেকে আমরা কেউ যদি না বলি তাহলে কিভাবে জানবে? তারপর হেসে দাঁড়িয়ে বললেন, তোমাকে এই ঘর বাড়ি সব লিখে দিব, তুমি শুধু আমার হয়ে যাও, এমনকি নগদ টাকাও দিব। প্রতিবার শুধু আমার একাকিত্ব দূর করে দাও প্লিজ। এই বলে তাকে বিছানায় ফেলে দিল। লামিয়া আর কিছু বলার সুযোগ পাওয়ার আগেই মোমিন খান নিজের পাঞ্জাবি খুলে ঝাঁপিয়ে পড়লেন। তারপর, আপনি আমাকে পশুর মতো ছিঁড়ে খেয়েছেন, আমার কোনো কথাই আপনি শুনলেন না, সারা রাত আমাকে অত্যাচার করেছেন, অথচ আমি আপনাকে বাবার মতো সম্মান করতাম। ছি! মোমিন খান সব কথা শুনে যেন বিশ্বাস করতে পারছেন না। তিনি বললেন, আমি কিভাবে এই কাজ করতে পারি? আমি সারা জীবনে একটা খারাপ কাজ করিনি, আমার মাথায় আসছেন আমি কিভাবে এটা করলাম? আমার তো মরে যাওয়া ভালো। ঠিক এমন সময় ঘুম থেকে উঠে এলো তার ছেলে রাসেল। এটা আমি কি দেখছি? আমার স্ত্রী এই অবস্থায় তোমার বিছানায়? ছি! আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না, আমার জন্মদাতা পিতা আমার সাথে এমন কাজ করতে পারে? মোমিন খান বললেন, বাবারে আমাকে ক্ষমা করে দে, আমি কিভাবে এই কাজ করলাম নিজেই বুঝতে পারছি না, আমার মরে যেতে ইচ্ছা করছে। লামিয়া বলল, তোমার বাবা সারা রাত আমাকে এতটা কষ্ট দিয়েছে তোমাকে বলে বোঝাতে পারবো না, আমার অপমানের প্রতিশোধ তোমাকে নিতেই হবে। রাসেল বলল, অবশ্যই আমি প্রতিশোধ নেব, তুমি যখন বাবা হয়ে আমার সাথে এই কাজ করতে পারো তখন আমিও নিজেকে শান্ত রাখবো না। ড্রয়িং রুমে বসে আছে মোমিন খান, তার বিষণ্ণ মুখ। তিনি কিছুতেই ভেবে পাচ্ছেন না এখনো কিভাবে তার নিজের হাতে পুত্রবধূর সর্বনাশ করলেন। নীরবতা ভেঙে বাবু বলল, তোমার শাস্তি হবে এটাই, এই বাড়িটা আমার নামে লিখে দিবে, আর ব্যাংকে যে টাকা পয়সা আছে সব আমাকে ট্রান্সফার করে দিবে। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি সব করে দিচ্ছি, কোনো সমস্যা নেই, তুই যা বলবি তাই হবে। লামিয়া বলল, আপনার ছেলের কথা এখনো শেষ হয়নি, আগে পুরোটা শুনুন, আর কি বলবি বল, আমি সবকিছুতেই রাজি, শুধু আমাকে ক্ষমা করে দে। বাবু বলল, তারপরে এই বাসা ছেড়ে চলে যাবে অনেক দূরে? কি বলছিস? আমি তোদের ছেড়ে কোথায় যাব সেটা আমার জানার দরকার নেই, আমি বাসায় এসে যেন না দেখি। কথাটা বলেই বাবু আর তার স্ত্রী চলে গেল। এদিকে মোমিন খান নিজের কৃতকর্মের জন্য আফসোস করতে লাগলো। মোমিন খানের জীবনের উপর আর কোনো আশা নেই, ভ্রান্ত পথিকের মতো তিনি হাঁটছেন পথ ধরে, যেদিকে দুচোখ যায় সেদিকে যাচ্ছেন। হঠাৎ একজন এসে বলল, মানুষ জীবন বিমুখ হয় দুবার, একবার যখন সম্পর্কের মার প্যাচে পড়ে, আরেকবার যখন কাছের কেউ দাগা দেয়। আপনাকে দেখে মনে হচ্ছে দ্বিতীয়টাই হবে, আপনি কে? লোকটা হেসে বলল, আমি নিয়তি। মোমিন খান একটু মন খারাপ করে একটু চিন্তা করে আবার তাকালো, মুহূর্তেই লোকটা গায়েব হয়ে গেল। এদিকে নিজের ঘরের সোফায় আরাম করে বসে বাবু বলল, যাক এতদিনে আমার স্বপ্ন পূরণ হলো, এবার এবারের দলিল ডেভেলপারের হাতে দিয়ে দিব, তারা এখানে নতুন করে বিল্ডিং করবে, ফ্ল্যাট বিক্রি করে আমাকে কারি কারি টাকা দেবে। তারপর দলিলের দিকে চোখ যেতেই অবাক হয়ে বলল, কি ব্যাপার, এখানে আমার নাম থাকার কথা, তোমার নাম পড়ে গেল কিভাবে? ঠিক তখনই লামিয়া হেসে উঠে বলল, বোকা, তোমার বাবার থেকেও তুমি আরো বেশি বোকা। মানে আমাকে বোকা বলছো কেন? কিছুই তো বুঝলাম না। লামিয়া বলল, তুমি যে উকিলের কাছে গিয়ে দলিলটা বানিয়েছিলে বাবার থেকে স্বাক্ষর নেওয়ার জন্য, সেই উকিলকে আমি বলেছি দলিলে আমার নাম দেবার জন্য। হ্যাঁ, তার জন্য একটু বেশি টাকা খরচ হয়েছে। বলো এবার তাহলে কে বোকা, আমি নাকি তুমি? বাবু অবাক হয়ে বলল, কিন্তু আমি আর তুমি বাবাকে ফাঁসানোর জন্য যে প্ল্যানিং করেছিলাম তাতে তো এরকম কোনো কিছু ছিল না, তাহলে কেন তুমি এমন করলে? লামিয়া বলল, দূর বোকা, তোমার মতো একটা বলদের সাথে আমি সারা জীবন সংসার করব নাকি? আমি রাকিকে ভালোবাসি, ওকে নিয়ে থাকবো। এবার তুমি এখান থেকে বিদায় হও ভালোই ভালোই, না হলে ঘাট ধাক্কা দিতে বাধ্য হব। লামিয়ার কথা শুনে বাবু আরো চমকে গেল। সে ভাবতেও পারেনি তার স্ত্রী তার সাথে এমন করতে পারে। সে বুঝতে পারল তার বাবার সাথে করা কাজের ফল হিসাবে এই শাস্তি সে পেয়েছে। তার মানে তুমি আমাকে কোনোদিনও ভালোবাসোনি, সবকিছু মিথ্যা ছিল। লামিয়া দলিলটা হাতে নিয়ে হাসতে লাগলো। মোমিন খান হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বসলেন। কোন দিক যাবে কিছুই বুঝতে পারছেন না, কে তাকে আশ্রয় দিবে। আর তাছাড়া খুব ক্ষুধাও পেয়েছে। এই মুহূর্তে তার পকেটে একটা টাকাও নেই। সারা জীবন যা সঞ্চয় করেছিলেন তার ছেলে মুন্নাকে মানুষ করার পেছনে খরচ করেছেন, আর তার বাড়িটাও আর নেই। এমন সময় দেখতে পেলেন একজন হেঁটে যাচ্ছে। তার সামনে গিয়ে তাকে দেখে তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে বললেন, এই যে ভাই, শুনছেন, আমাকে কিছু খেতে দিবেন, খুব ক্ষুধা পেয়েছে, যে কোনো কাজ থাকলে বলুন, আমি করে দিব। লোকটা পেছনে ফিরতেই মোমিন খান অবাক হয়ে দেখলো এটা তার সন্তান বাবু। বাবু নিজের বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি আমার কৃতকর্মের ফল পেয়ে গেছি। মোমিন খান বলল, তুই কি বলছিস?
বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না, তোর এই অবস্থা কেন? বাবু বলল, আসলে সত্যি বলতে সেদিন রাতে কিছুই হয়নি। তুমি মাতাল হওয়ার সুযোগ নিয়ে আমি আর তোমার বৌমা মিলে তোমাকে বিছানায় শুইয়ে দিলাম। তারপর আমাদের প্ল্যানিং অনুযায়ী লামিয়া ওই অবস্থায় তোমার পাশে ভোরবেলা এসে বসে, আর ঘুম থেকে ওঠার পর তোমার সামনে এমন ভাবে নাটক করে যেন মনে হয় তুমি সত্যি সত্যিও সর্বনাশ করেছো। আসলে আমাদের মূল টার্গেট ছিল তোমার থেকে সম্পত্তি নেওয়া, যাতে ডেভেলপার কাছে সব বিক্রি করে একসাথে অনেকগুলো টাকা নিয়ে বিদেশ চলে যেতে পারি। তুমি কিছুতেই বিক্রি করতে রাজি হচ্ছিলে না, তাই আমি আর লামিয়া মিলে প্ল্যানিং করেছি। কিন্তু দেখো বাবা, আজকে আমি আমার অপরাধের শাস্তি পেলাম। লামিয়া আমাকেও ঠকিয়েছে, ওর প্রেমিকের সাথে থাকার জন্য বাড়ির দলিলে ওর নাম দিয়েছে আর আমাকে রাস্তায় বের করে দিয়েছে। মোমিন খান সব শুনে শান্ত হয়ে বললেন, কিচ্ছু চিন্তা করিস না বাবা, আর কেউ কিছু না দেখলেও আল্লাহ সবকিছুই দেখছেন সব সময়। একদিনের বিচার হবেই। বৌমা নিশ্চয়ই তার ভুল বুঝতে পারবে, আমরা সবাই আবারও একসাথেই বাড়িতে থাকতে পারবো। সম্মানিত ভিউয়ার্স, মোমিন খান ও তার ছেলে কি ফিরে পাবে তাদের হারানো সংসার, নাকি লামিয়ার ষড়যন্ত্রের শিকার হয়ে তারা হারিয়ে যাবে অন্ধকারের অতল গহ্বরে? যথেষ্ট পরিমাণ ভিউজ না হলে আমরা দ্বিতীয় পর্ব নির্মাণ করতে উৎসাহ পাই না। আপনারা সবাই বেশি বেশি করে শেয়ার এবং কমেন্ট করতে থাকুন। গল্পটি রচনায় অভি ও চিত্রগ্রহণ ইফতি হোসেন এবং সম্পাদনায় কামরুল হাসান বাবু ও আলমগীর।